আচ্ছা, ঠিক আছে, সবাই জয়েন করছে মনে হয়। জয়েন করতে থাকুক। আমরা শুরু করে দিই। আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করি। দেখেন, আমি কি বললাম, আমরা আরেকবার একটু রিভিশন দিই। আমরা শুরুতে হ্যাভ এবং গেটের রুলস পড়েছি, মনে আছে? হ্যাভের পরে ব্যক্তিবাচক থাকলে কি বসবে? হ্যাভের পরে ব্যক্তিবাচক থাকলে ভার্বের বেস ফর্ম, আর হ্যাভের পরে বস্তুবাচক থাকলে ভি3। অনুরূপভাবে গেটের পরে ব্যক্তিবাচক থাকলে কি হবে? ইনফিনিটিভ, 2+V1। আর গেটের পরে বস্তুবাচক থাকলে ভি3। আমরা V3 এক্সাম্পল গুলো দেখে নিয়েছি। ভেরি গুড। এই যে ম্যাথমেটিক্স এর মতো যে নিয়মগুলো, এগুলো যেন মুখের উপর থাকে। ঠিক আছে, ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ করার চেষ্টা করবেন না, অন্তত ক্লাসের পরে এগুলো যেন একদম মুখস্থ থাকে। এগুলো নিয়ে যেন আর কোনো প্রশ্ন না হয়। ঠিক আছে। আচ্ছা, তো হেল্পের পরে শুধুমাত্র ব্যক্তিবাচক থাকবে। তো হেল্পের পরে শুধুমাত্র ব্যক্তিবাচক থাকবে, এক্ষেত্রে আপনি কি বসাবেন? ভার্বের বেস ফর্মও বসাতে পারেন, অথবা 2+V1 ইনফিনিটিভ বসাতে পারেন। বোথ আর কারেক্ট, দুইটাই কারেক্ট। কোনটা বসাবেন সেটা আপনার ব্যাপার। অর্থাৎ হেল্পের পরে শুধুমাত্র ব্যক্তিবাচক হবে, এরপরে ভার্বের বেস ফর্মও হইতে পারে, ইনফিনিটিভও হইতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? হেল্পের এই নিয়মটা, আর কোনো নিয়ম নাই। হেল্পের বস্তুবাচকের নিয়ম নাই, বস্তুবাচক নাই ইনফ্যাক্ট। বুঝতে পারছেন বিষয়টা? এখন আমরা আরেকটা রুলস করব। একটু লেখেন। অলরেডি দেখেন, 5টা ভার্বের 3টা ভার্ব কিন্তু আমরা করে ফেলছি। হ্যাভ করে ফেলছি, গেট করে ফেলছি, হেল্প করে ফেলছি। বাকি থাকলো আর দুইটা, মেক আর লেট। তো এই দুইটা একসাথে আমরা একটু করব। দেখেন, সাবজেক্টের পরে কি বসতে পারে? মেক এবং লেট। মেক এবং লেট, এবং এবং এগুলো কোন টেন্স? অ্যানি টেন্স। এইগুলো হলো অ্যানি টেন্স। এখন এই যে মেক এবং লেটের, দেখেন আমরা অ্যানি টেন্স করলাম, এবং এরপরে কি বসতে পারে বলেন তো? ব্যক্তিবাচক বসতে পারে, অথবা বস্তুবাচক বসতে পারে। ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক। এবং এরপরে দেখেন কি বসবে। অর্থাৎ এখানে কিন্তু 4টা নিয়ম, আমি একটু করে বলি। মেকের পরে ব্যক্তিবাচক, মেকের পরে বস্তুবাচক, লেটের পরে ব্যক্তিবাচক, লেটের পরে বস্তুবাচক। 4টা নিয়ম। তো এই মেক বা লেটের পরে ব্যক্তি বস্তু যাই বসুক না কেন, ভার্ব বসবে বেস ফর্ম, একটাই ভার্ব বসবে। অর্থাৎ 4টা নিয়ম একটা রুলসে শেষ। ক্লিয়ার? মেক বা লেটের পরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই বসুক না কেন, ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। একদম লিখে ফেলেন। লিখে ফেলে, এই যে আমরা প্রথমেই শুরুতে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মনে আছে? কেউই পারেন নাই। টু মেক হবে না মেকিং হবে, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে। এইবার বলেন, দেখে দেখে বলেন যে এখানে কোন ভার্ব বসবে। এবার পারা চাই। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে বলি, দে গট এআই টুল। এআই টুলকে আপনি ব্যক্তি ধরবেন না বস্তু ধরবেন, বলেন? বস্তু। হান্ড্রেড বস্তু। পার্সেন্ট বস্তু। হ্যাঁ, ব্যক্তি না মানেই বস্তু, শেষ। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে কি বসবে? গেটের পরে বস্তু বসলে কি বসবে বলেন তো? আমরা কি পড়েছিলাম? মেক। বুঝি নাই। মেক। গেটের পরে বস্তু বসলে ভার্বের কোন ফর্ম বসবে? ভার্বের V3। V3 বসবে। ভার্বের ভি3। ফার্স্ট তার মানে পার্টিসিপল। টু মেক বা মেকিং হওয়ার সুযোগ আছে? টু মেক বা মেকিং জি হওয়ার না কোনো স্যার। সুযোগ নাই। মেড। আর কোনো প্রশ্ন নাই। বুঝতে পারছেন? ও, এখানে আরেকটা বিষয়, ওই যে আমরা মেকের নিয়ম পড়ছিলাম না, অনেকে মেক দেখে আবার ইয়ে করতে পারে। মেক কি প্রথম ভার্বের জায়গায় আছে? প্রথম ভার্বের জায়গায় নাই তো। যদি মেকটা এখানে থাকতো, গেটের জায়গায় থাকতো, তাহলে আমরা না পজিটিভ ভার্ব চিন্তা করতাম মেকের। বাট এখানে মেকটা হলো কোনো ভূমিকাই রাখবে না। ঠিক আছে, পজিটিভ ভার্ব গেট অনুসারে এখানে কি বসবে? ভি3 বসবে, সো ভি3 বসবে। আর কোনো এখানে সুযোগ নাই। তাহলে কি পজিটিভ ভার্ব সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। পজিটিভ ভার্ব কি আপনার ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হলো আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলসে যাব। মানে আমাদের প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ বলতে কি দেখেন, আসলে একটা কথা বলি যে সবকিছুই তো গুরুত্বপূর্ণ। আপনি যদি পড়া মানে শেখার জন্য চিন্তা করেন, তাহলে তো কি সব ভার্বের কত কিছু আছে, বাট ওইগুলো অপ্রয়োজনীয় জিনিসকে আমরা পড়বো পড়বো না তো। আমরা এখানে কিসের জন্য ইংরেজি পড়ছি, বা যে কোনো সাবজেক্ট, ইংলিশ বলেন, আপনার সাবজেক্টিভ পড়াশোনা বলেন, কিংবা আপনার হলো বাংলা বলেন, বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন, যেটাই বলেন, আমরা কিসের জন্য? চাকরি পাওয়ার জন্য। সো যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন, এই নীতিতে আমরা পড়াশোনা করব। পড়ার টেবিলেও শুধু আমরা যে ক্লাসে পড়াচ্ছি বিষয়টা এমন না, এটা আপনার পড়ার টেবিলে অ্যাপ্লাই করতে হবে, না হলে সব পড়তে গেলে আপনি চাকরি পাবেন না। একদম বাস্তব কথা বললাম। মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সব পড়তে গেলে আপনি চাকরি পাবেন না। শোনেন, একটা কথা মনে রাখবেন চাকরির ক্ষেত্রে,
কতটুকু পড়ছেন এটা গুরুত্বপূর্ণ না, কতটুকু বাদ দিচ্ছেন এটা বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, কতটুকু পড়ছেন গুরুত্বপূর্ণ না, কতটুকু বাদ দিচ্ছেন এটা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি চাকরি পাইতে চান। ওকে, এখন আসেন SVA। SVA stands for S for subject, V for verb, A for কি বলেন, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ। এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হলো সাবজেক্ট এবং ভার্বের মধ্যে কি বলেন তো একটা চুক্তি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই বেসিক নিয়ম, আমি আবার বলি, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিন্তু নিয়ম কত, একটা। আচ্ছা দেখেন তো, আপনারা কি ভিডিওতে দেখতে পাচ্ছেন? কথা তো স্পষ্ট শোনা যায়? ভিডিও দেখা যায়? জি স্যার, দেখতে পারতেছি। জি স্যার। আচ্ছা, মানে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং আমাকেও দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে চুক্তি, আমি আবার বলি এটার একটাই নিয়ম, জাস্ট একটা নিয়ম, কিন্তু এটার ইউজেস আছে অনেক। তো আমরা কি করব, আমরা হলো আগে নিয়মটা শিখবো, আর ইউজেস, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইউজেস শিখবো। আর আমার হ্যান্ড নোটসই দেওয়া আছে, আমি একটু দেখাই আপনাদেরকে নোটসটা। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে হ্যান্ড নোটস দেওয়া আছে। এই নোটসগুলো পড়লেই আপনার আর কিচ্ছু লাগবে না, এখানে এক্সাম্পল সহ সব কিছু A to Z দেওয়া আছে। বুঝতে পারছেন বিষয়টা? সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখানে একটু প্রোনাউন অ্যান্টিসিডেন্টও দেওয়া আছে, এটা অন্য ক্লাসে পড়াবো, আমি বলে দিব ক্লাসে। আবার এখানে ভার্বের এই যে বেসিক প্যাটার্নে দেখেন অনেক কিছু দেওয়া আছে, অর্থাৎ ভার্বের এই যে অক্সিলারি ভার্ব কি বলে, ডিটেলস আপনি চাইলে এখানে পড়তে পারবেন। এই যে পজিটিভ ভার্বের এখানে এক্সাম্পল সহ রুলসগুলো দেওয়া আছে, আমি যে রুলস পড়াইছি এইটাই, ঠিক আছে? আপনি আমার রুলসগুলো ফলো করবেন, আর এখানে ডিটেলস এক্সাম্পলগুলো এখানে পেয়ে যাবেন আপনি। বুঝতে পারছেন, অনেক এক্সাম্পল দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন আসেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চুক্তি কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চুক্তি হলো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। মুখস্থ রাখবেন, আমি আজকে লিখে দিব, ফর দ্য লাস্ট টাইম অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। শেষ লিখলাম এবং প্রথম লিখলাম, আমি শেষটা আগে বললাম, ঠিক আছে? একদম শেষ এটা বলে দিচ্ছি, আর মানে লিখে দিচ্ছি, আর প্রথমে এটাই বলছি। বুঝতে পারছেন বিষয়টা? এরপরে আর লিখে দিব না, কেন? কারণ এটা আপনার মাথায় থাকতে হবে, যে নিয়মটা প্রত্যেকটায় মানে এভরি সেন্টেন্সে কাজে লাগবে, সেটা আপনি খাতায় লিখবেন কেন, এটা মাথায় লিখে রাখবেন। নিয়মটা হলো যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার দেন ভার্ব উইল বি সিঙ্গুলার, ইফ সাবজেক্ট ইজ প্লুরাল ভার্ব উইল বি প্লুরাল। লেখা লাগবে? আমি কি লিখে দিব, না আপনারা লিখে নিচ্ছেন? লিখতে হবে না। ঠিক আছে, আমিও চাই যে এই রুলসটা যেন আমি না লিখি, আপনারা এটা লিখে ফেলেন, এইটার উপরেই কিন্তু আমাদের সব কিছু নির্ভর করবে। আমি আবারও একটু সময় দিচ্ছি, ভালো করে লিখে ফেলেন। আচ্ছা, একটু আমরা ক্লাস নোটে চলে যাই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখেন, প্রথমে ইম্পর্টেন্ট কতগুলো রুলস, তো আমরা কি করব, রুলস ওয়ান দেখব। রুল ওয়ান দেখেন, এই যে রুল ওয়ানে বলছে, পেন অ্যান্ড পেপার ইজ এসেনশিয়াল টু রাইট, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আচ্ছা, প্রথমে বলি, আমরা যখন দুইটা সাবজেক্ট এক জায়গায় করি, দুইটা সাবজেক্ট এক জায়গায় করলে এটা কি হয়, প্লুরাল হয়ে যায় না? যেমন আমি যদি বলি রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম কি দুইজন ব্যক্তি না? রহিম অ্যান্ড করিমের পরে কি আপনি ইজ বসাতে পারবেন? পারবেন না কিন্তু। রহিম অ্যান্ড করিম যখন প্লুরাল হবে তখন এটাকে ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ ভার্ব প্লুরাল কোনটা, আর। কিন্তু কতগুলো সাবজেক্ট আছে যে দুইটা সাবজেক্ট, দুইটা ভিন্ন জিনিস, কিন্তু তারা একটা মাত্র আইডিয়া দেয়,
আইডিয়াটা কি? একটা আইডিয়া। অর্থাৎ এই যে কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা সাবজেক্ট, একটা হলো পেন আলাদা জিনিস, পেপার আলাদা জিনিস। পেন অ্যান্ড পেপার ইজ এসেনশিয়াল টু রাইট। দেখেন, কলম এবং পেপার এরা এরা লেখার জন্য কি একে অপরের পরিপূরক। আপনি লিখতে চাচ্ছেন, আপনার কাছে শুধু কলম আছে, আপনি লিখতে পারবেন? পারবেন না। শুধু পেপার আছে, লিখতে পারবেন? পারবেন না। সো এই লেখার ক্ষেত্রে পেন এবং পেপার কি দুইটাই কি একে অপরের পরিপূরক। তো এই জন্য এইটাকে ওয়ান আইডিয়া, অর্থাৎ একক আইডিয়া, ইউনিক আইডিয়া বলা হচ্ছে। তো যদি একক আইডিয়া বোঝায় তাহলে সেটার ভার্ব কি হবে বলেন তো? সিঙ্গুলার। সো সরি, ওই সাবজেক্টটাই হবে সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। বললাম না? সাবজেক্ট বুঝলাম। যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। দেখছেন? ইজ, যেমন টাইম অ্যান্ড টাইড, দুটো আলাদা জিনিস। সময় এবং স্রোত। এই যে সময় এবং স্রোত, এই সময় এবং স্রোতটা কি বলেন? সময় এবং স্রোতটা হলো একক, ইউনিক আইডিয়া। তো এই দুইটা সাবজেক্ট মিলে একক আইডিয়া বা ইউনিক আইডিয়া নির্দেশ করে। সো এটা হলো কি? সিঙ্গুলার। সো ভার্ব উইল বি সিঙ্গুলার। তাহলে কি হবে? বুঝলাম। ওয়েটস। মনে থাকবে। কিন্তু দেখেন, অনেক সময় এই যে পেন অ্যান্ড পেপার যদি দুইটা আইডিয়া প্রকাশ করে, কিরকম দুইটা আইডিয়া প্রকাশ করে? এখানে দেখেন দুইটা গুডস, অর্থাৎ দুইটা দ্রব্য, পণ্য বোঝানো হচ্ছে। পেন অ্যান্ড পেন্সিল আর বট ফ্রম স্টেশনারি শপ। স্টেশনারি শপ থেকে আমি কি কিনলাম? একটা পেন কিনলাম, একটা পেন্সিল। এখানে কি পেন আর পেন্সিল একক বোঝাচ্ছে? একক বোঝাচ্ছে না, দুইটা আইডিয়া প্রকাশ করছে। তো যখন দুইটা আইডিয়া প্রকাশ করবে তখন হলো এটা কি? প্লুরাল। তখন কি হবে? এটা প্লুরাল। সো ভার্ব উইল বি প্লুরাল। তাহলে মনে থাকবে, রুল ওয়ানটা বুঝতে পারছেন? সাবজেক্ট অনেক সময় দুইটা হয়, দুইটা ভার্ব হয়, কিন্তু ওই দুইটা, সরি, দুইটা নাউন হয়। দুইটা নাউন যদি একক আইডিয়া প্রকাশ করে তখন এটা সিঙ্গুলার। আর যখন একক আইডিয়া প্রকাশ না করে অনেকগুলো আইডিয়া বা দুইটা বা তিনটা আইডিয়া প্রকাশ করবে তখন এটা কি হবে? প্লুরাল। সো ভার্ব হবে প্লুরাল। ক্লিয়ার? দেখেন, একটা খুব গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ ইয়েস লেখেন। নো প্লাস নাউন, এগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে? এগুলো নোটসে থাকবে, তবে নোটসের থেকেও এগুলো লিখে দিবেন। নো এর পরে নাউন বসবে, একটু লিখে বক্স করে ফেলেন। নো প্লাস নাউন আর নট প্লাস অ্যাজেটিভ খুব কাজে দিবে। নট প্লাস অ্যাজেটিভ, ছোট্ট ছোট্ট রুলস কিন্তু খুব কাজে দিবে। দেখেন, আমি যদি বলি আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি। এখন আমি যদি আপনাকে বলি যে মানিটা কি বলেন তো? কোন পার্টস অফ স্পিচ? আপনি চোখ বন্ধ করে এটা নাউন বলে দিবেন, কারণ কি? আপনি জানেন কি বলেন তো? নোর পরে কি বসে? নাউন বসে। নোর পরে কি বসে? নাউন বসে। যেমন আমি যদি বলি আই এম নট স্ট্রং। স্ট্রংটা কি বলেন তো? অ্যাজেটিভ। স্ট্রংটা হলো অ্যাজেটিভ। এখন আমি যদি আপনাকে বলি আই হ্যাভ নট স্ট্রেংথ। স্ট্রেংথ কি বলেন তো? স্ট্রেংথ হলো মূলত কি? নাউন। তাহলে স্ট্রেংথ থাকলে আপনি কি নট বসাইতে পারবেন? নাউনের পূর্বে কি বসাইতে হবে? নো। আই হ্যাভ নো স্ট্রেংথ। আই হ্যাভ নো স্ট্রেংথ। এই ছোট ছোট নিয়মগুলো লিখে রাখেন। নো প্লাস নাউন, নট প্লাস অ্যাজেটিভ। সাথে এক্সাম্পলগুলো লিখে ফেলেন দ্রুত। লেখছেন? আচ্ছা, এখন আমি আপনাকে একটা সেন্টেন্স দিব, দেখেন এই সেন্টেন্সটা বুঝেন কিনা। আই এম এনাফ স্ট্রং টু প্রোটেক্ট মাইসেলফ। এই সেন্টেন্স মানে ইজ ইট রাইট অর রং? যে কোনো একজন বলেন। মানে এই সেন্টেন্সটা কি ঠিক নাকি কোনো প্রবলেম আছে? বা ঠিক থাকলেও কেন ঠিক? কেউ বলতে পারবেন? মানে কি মনে হচ্ছে আপনাদেরকে দেখে? আই এম ইনাফ স্ট্রং টু প্রোটেক্ট মাইসেলফ, কি মনে হচ্ছে বলেন তো?
কেউ একজন বলেন, মানে এটা কি ঠিক বা সঠিক আমরা বুঝতে পারছি না, তাই তো? আচ্ছা, তাহলে এইটার জন্য ওই যে তখন শিখলাম না নো এবং নট এর ছোট্ট দুইটা নিয়ম, এখানেও ছোট্ট দুইটা নিয়ম আমরা শিখে ফেলবো। লিখে ফেলেন, আগে নিয়ম লেখেন তারপরে বলি। ইনাফ প্লাস নাউন, এনাম প্লাস কি হবে? নাউন। আর অ্যাজেটিভ কিংবা অ্যাডভার্ব, আমি আবার বলি অ্যাজেটিভ কিংবা অ্যাডভার্ব এর পরে হবে ইনাফ। এটা বক্স করেন। দেখেন, ইনাফ প্লাস নাউন বসবে, আর অ্যাজেটিভ বা অ্যাডভার্বের পরে কি বসবে? ইনাফ, অর্থাৎ ইনাফের পূর্বে বসবে অ্যাজেটিভ কিংবা অ্যাডভার্ব। ঠিক আছে, এবার দেখেন, এখানে দেখেন আই হ্যাভ ইনাফ স্ট্রং টু প্রোটেক্ট মাইসেলফ। ইনাফ, ইনাফের পরে স্ট্রং বসছে। এখন ইনাফের পরে কি বসার কথা? নাউন বসার কথা। তাহলে স্ট্রং কি নাউন? না। জি স্ট্রং না হলো কি? স্যার, স্ট্রং অ্যাজেটিভ। হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাজেটিভ, হ্যাঁ, এটা হলো স্ট্রেংথ হলো নাউন। এখন কথা হলো যে আপনি বলতে পারেন যে স্যার তাহলে যেহেতু ইনাফ আছে, তাহলে আমি এক কাজ করি এখানে স্ট্রেংথ দিয়ে দিই নাকি, নাউন দিয়ে দিই। কিন্তু সেক্ষেত্রে তো অর্থ হচ্ছে না, অর্থ হচ্ছে যে আই অ্যাম স্ট্রং, স্ট্রেংথ মানে কি? আই হ্যাভ ইনাফ স্ট্রেংথ সেটা আলাদা কথা, আমার যথেষ্ট শক্তি আছে। অর্থও তো একটা ব্যাপার নাকি, মিনিংফুল হইতে হবে তো। সো এখানে যেহেতু অ্যাজেটিভ আছে, তাহলে আমরা এক কাজ করি, এই যে ইনাফ, এইটাকে কেটে স্ট্রং এর পরে বসায় দিই। আই অ্যাম স্ট্রং ইনাফ। শুনতে কেমন লাগছে? যে হয়তোবা কখনো শোনেন নাই, যে আই অ্যাম স্ট্রং ইনাফ টু প্রোটেক্ট মাইসেলফ। এটা একদম রুলস অনুসারে আপনাকে এইটাই বসাতে হবে, অর্থাৎ অ্যাজেটিভের পরে কি বসবে? এনাফ বসবে। ঠিক আছে, রুলস অনুসারে বসায় এটা কারেকশন করে ফেলা। বসেছেন? লেখা লেখা যেন হয়ে যায়, দ্রুত করেন। সবার শেষ? লেখা শেষ? এই রুলস, এই ছোট ছোট রুলস গুলো লেখেন। ঠিক আছে, নোটসে যেগুলো থাকবে সেগুলো তো থাকবেই, আমি যেগুলো লিখে দিই সেগুলো লেখেন। আচ্ছা, এখন আরেকটা গুরুত্বপূর্ণ রুলস শিখাই দিব, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যদি আপনাকে বলি ওয়ান অফ দ্য স্টুডেন্ট ইজ ইট রাইট অর রং, মানে এই যে সেন্টেন্স লিখলাম এই সেন্টেন্সে ভুল আছে কিনা, ভুল থাকলে কোথায় আছে, বা সঠিক থাকলে সঠিক কেন আছে, বলেন। কে একজন বলেন, ওয়ান অফ দ্য স্টুডেন্ট গেট এ প্লাস। বলতে পারবেন? দেখেন, এইটাও অনেকটা ম্যাথমেটিক্সের মতো একটা রুলস। ম্যাথমেটিক্সটা কি আমি একটু বলি। যদি কোনো সেন্টেন্স এইভাবে শুরু হয়, ওয়ান অফ দি এরকম যদি শুরু হয়, এরপরে যে নাউনটা থাকবে, এই নাউনটা বসবে প্লুরাল। আমি আবার বলি, এই নাউনটা কি হবে? প্লুরাল। কেন প্লুরাল হবে আমি বলি। দেখেন, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্ট আছে না, স্টুডেন্ট কি প্লুরাল? স্টুডেন্ট প্লুরাল না তো। স্টুডেন্ট কি সিঙ্গুলার আকারে দিয়েছি না আমি? তার মানে এখানে বসবে না, এখানে বসবে প্লুরাল, স্টুডেন্টস। কেন ব্যাখ্যা দিচ্ছি, ব্যাপারটা হলো আপনি একজন স্টুডেন্টের মধ্যে একজন হবে নাকি অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন? নর্মালি কি বলে, মানে আপনার কমন সেন্স কি বলে? যে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন। তার মানে ওয়ান অফ দির পরে এরপরে যে নাউনটা থাকে সেই নাউনটা কি? প্লুরাল। এবং এর পরবর্তী যে ভার্ব বসে, এর পরবর্তীতে যে ভার্বটা বসে, সেই ভার্বটা কি বসবে? এই ভার্বটা কিন্তু আবার সিঙ্গুলার বসবে। এই ভার্বটা কি বসবে? সিঙ্গুলার হবে। তো এই ভার্বটা সিঙ্গুলার হইলে এখানে সিঙ্গুলার হিসেবে ভার্বের সাথে কি বসবে? এস কিংবা ইয়েস যুক্ত হবে। তার মানে আনসারটা হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস এ প্লাস। ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস এ প্লাস। এখন এটা বুঝেন নাই কে কে আমাকে বলেন একটু, কেউ না বুঝলে বলেন।
এটা একটু বোঝার দরকার আছে। স্যার আর একটু ক্লিয়ার করে বোঝাবেন। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে বলি। যখন আপনি অনেকগুলো মানুষ বা অনেকগুলো কিছুর মধ্যে ওয়ান অফ দি করবেন, তখন এই ওয়ান অফ দির পরে অবশ্যই এরপরে প্লুরাল বসাইতে হবে। কিন্তু এরপরে ভার্ব হবে সিঙ্গুলার। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি হবে? এস কিংবা ইয়েস যোগ করতে হবে। এস কিংবা ইয়েস যোগ করতে হবে। এখন আমি আপনাকে একটা সহজ বাট ইউনিক একটা নিয়ম শেখাই দিব। এই রুলস তো আমরা শিখলামই, রুলস তো আপনাকে লিখেই দিলাম। এই যে এই রুলসটা লিখে রাখেন, তাহলে সলিউশন করতে পারবেন। এখানে রুলসটা কি বলেন তো? রুলসটা হলো ওয়ান অফ দি, ওয়ান অফ দির পরে নাউন কি হবে? প্লুরাল। কিন্তু ভার্ব কি হবে বলেন তো? সিঙ্গুলার। ভার্ব ওয়ান হবে, অফ দা কোনো কিছু শুরু হইলে নাউনটা প্লুরাল হবে আর নাউনটা ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার। কিন্তু ভার্ব হবে কি? সিঙ্গুলার। দেখেন হ্যাঁ, এখানে আমি ওটা ইচ্ছা, সিঙ্গুলার। হ্যাঁ এখানে আমি ইচ্ছা করে নাউনটা প্লুরাল দিছিলাম না। কিন্তু পরীক্ষার হলে নর্মালি কি থাকবে জানেন? এখানে স্টুডেন্টস ঠিকই থাকবে, সমস্যা হবে এই ভার্বটা নিয়ে, গেট, এইটা আপনাকে ফিল আপ করতে হবে। সো আমাদের মূল টার্গেটে গেটস নিয়ে। তো আপনি তো মনেই রাখলে, জানলেনই রুলসে, জানলেনই কি ভার্বের পরে কি হবে? সিঙ্গুলার হবে না? ভার্ব কি হবে? সিঙ্গুলার। তো সিঙ্গুলার ভার্ব হলে কি হবে? গেটস হবে। এখন জি এই রুলস স্যার। আপনি জানেন, কিন্তু আমি আপনাকে, সিঙ্গুলার। হ্যাঁ আমি এখন আপনাকে একটা খুব মজার বাট খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা নিয়ম শেখাবো। একদম মানে অন্যরকম ভাবে শেখাবো, কোনো নিয়ম দিয়ে শেখাবো না, গল্প আকারে শেখাবো। এবং এইটাতে, এইটা কতটা ইম্পর্ট্যান্ট আমি বলি। আপনি যদি কোনো ইংলিশ প্যাসেজ পড়েন, প্রতি 3 লাইনে, প্রতি 3টা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স আপনি এই ধরনের সেন্টেন্স পাবেন, আমি যেটা লিখবো। আপনি দেখেন, চেক করে দেখেন, পাবেন এরকম। সো আমি একটু মানে গল্পটা শুরু করি। গল্পটা কিরকম দেখেন, আমি যদি বলি একটা সেন্টেন্স লিখবো, হ্যাঁ। ধরেন, নওরিন, আচ্ছা না, নওরিন লিখবো না। আচ্ছা লিখলাম, নওরিনই লিখলাম। নওরিন টুগেদার উইথ, লেখেন, টুগেদার উইথ হিজ 20 20 20 ফ্রেন্ডস। দেখেন এই ধরনের সেন্টেন্স আমরা সবসময় দেখি। এই ধরনের সেন্টেন্স দেখি মানে কি, সেন্টেন্সটা গভীরভাবে দেখেন, এটা মুখস্থ করা লাগবে না, দেখলেই বুঝবেন। নওরিন টুগেদার উইথ হিজ 20 ফ্রেন্ডস, অর্থাৎ নওরিন তার সাথে কয়জন ফ্রেন্ড আছে বলেন তো? 20 জন ফ্রেন্ড আছে। তার মানে টোটাল কতজন হইল? টোটাল 21 জন। এরপরে ইজ হবে না আর হবে? এখন ইজ আর যেহেতু দেয়া আছে, তাহলে বুঝতে পারছেন যে এখানে কিন্তু এইটুকু কিন্তু সাবজেক্ট, এইটুকু সাবজেক্ট, এবং এইটুকুর আগে যতটুকু আছে, এইটুকুর আগে যতটুকু আছে ততটুকু কিন্তু পুরোটাই সাবজেক্ট। অর্থাৎ ইজ বা ভার্বের আগে যতটুকু আছে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। এখন আমরা তো সারা জীবন সাবজেক্টে নওরিন দেখছি, নওরিন দেখছি, হি দেখছি, আই দেখছি, দে দেখছি, রাজু দেখছি, কালাম দেখছি, করিম দেখছি, এরকম দেখছি না? অর্থাৎ একক সাবজেক্ট দিয়ে দেখছি। কিন্তু কখনো কখনো সাবজেক্ট 2টা 3টা 4টা এরকম থাকতে পারে। যেমন এখানে আছে, নওরিন আছে উইথ হিজ 20 ফ্রেন্ডস, আরও তার 20 জন বন্ধু আছে। এখন যখন একাধিক সাবজেক্ট থাকে, তখন কোনো না কোনো কিছুর দ্বারা যুক্ত হয়, কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় বা প্রিপজিশন দ্বারা যুক্ত হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়? প্রিপজিশন দ্বারা। এখানে প্রিপজিশন দ্বারা যুক্ত হয়েছে না? টুগেদার উইথ, টুগেদার উইথ কিন্তু একটা প্রিপজিশন, ডাবল প্রিপজিশন, বুঝতে পারছেন? তো টুগেদার উইথ এটা একটা প্রিপজিশন, তার মানে এই প্রিপজিশন দ্বারা এই 2টা সাবজেক্ট যুক্ত হয়েছে, হয়েছে না? এখন জি আপনি স্যার। এটাকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। এখন কথা হলো যে আপনি যদি শুধু নওরিনকে ধরেন, শুধু নওরিন, তাহলে সাবজেক্ট কি হবে বলেন তো? সিঙ্গুলার। ইজ।
আমি বলি সাবজেক্ট সিঙ্গুলার এবং এইটা কি থার্ড পারসন সিঙ্গুলার। আর যদি আপনি হিজ 20 ফ্রেন্ডস ধরেন তাহলে এটা কি হবে বলেন তো? প্লুরাল। প্লুরাল, সো ভার্ব হবে কি আর। আবার আপনি চাইলে নওরিন টুগেদার উইথ হিজ ফ্রেন্ড 20 ফ্রেন্ডস, টোটাল মিলে এই 21 জনকেই সাবজেক্ট ধরতে পারেন। তিনটা অপশন, একটা হলো শুধু নওরিন ধরবেন, আর একটা হলো 20 জন ফ্রেন্ড ধরবেন, আর একটা হলো এই নওরিন সহ 21 জনকে ধরবেন। কোনটা ধরবেন সেটা বলেন, এটা বোঝা জরুরি। বুঝতে পারছেন? উত্তরটা আমার ম্যান্ডেটরি না, উত্তর আপনি কি বলছেন না বলছেন ও আমার দেখার দরকার নাই। আপনি এইটুকু এই কনসেপ্ট যদি ডেভেলপ করতে পারেন তাহলে আপনি হাজার হাজার রুলস আপনি এক নিমেষে করে ফেলতে পারবেন। মানে আমরা সাবজেক্ট কোনটাকে ধরবো, শুধু নওরিনকে নাকি 20 জনকে নাকি টোটাল 21 জনকেই ধরবো? কনফিউজড হয়ে যাচ্ছি না? ওকে, কনফিউজড হওয়ার দরকার নাই। প্রথম কথা হলো আমি প্রথমে বলে নিয়েছি যে যখন একাধিক সাবজেক্ট যুক্ত হবে তখন কোনো না কোনো কিছুর মাধ্যমে যুক্ত হবে। তো কোনো না কোনো কিছুর মাধ্যমে কি? একটা প্রিপজিশন দ্বারা যুক্ত আছে না? মনোযোগ দেন। কি আছে? একটা প্রিপজিশন, এই যে টুগেদার উইথ। একটা প্রিপজিশন। এখন আপনাকে একটা মাস্টার রুল শিখাই দিব, ঠিক আছে? এটা লিখবেন না, এটা মুখস্থ রাখবেন। আপনি লিখবেন কিন্তু আমাকে বলবেন না, আমি জানতে চাইবো না লেখছেন কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দুই চারটা জায়গায় এক্সেপশন আছে, সেটা বাদ রাখে বলে এক্সেপশন গুলো মাথায় এখন আপাতত রাখার দরকার না, আমি এক্সেপশন গুলো করাই দিব, আমার নিজ দায়িত্বে করাই দিব, টেনশন নাই। আমি আপনাকে একটু বলি যে বেশিরভাগ ক্ষেত্রে প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হয় না। মনোযোগ দিয়ে শুনেন, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হয় না। তার মানে কি? প্রিপজিশনের আগের অংশটুকু সাবজেক্ট হয়, আর প্রিপজিশনের আগের অংশটুকু সাবজেক্ট হয়। মানে ওই প্রিপজিশনের আগের অংশটুকু যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আগের অংশটুকু যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে? তার মানে আপনি যখনই এই ধরনের সেন্টেন্স দেখবেন এই অংশটুকু আইডেন্টিফাই করবেন যে এইটুকু আর কোনো কাজ নাই। মনে করেন এইটুকু নাই, পরীক্ষার হলে মনে করেন এইটুকু নাই, এইটুকু না থাকলে শুধু কি থাকলো বলেন তো? নওরিন থাকলো না? নরিন। তাহলে জি স্যার। নওরিন থাকলে নওরিনের জন্য কি ইজ ব্যবহার করবেন না আর ইজ ব্যবহার করবেন? হবে। ইজ। তার ইজ। মানে এখানে কিন্তু 21 জনও না 20 জনও না, শুধুমাত্র নওরিন হবে সাবজেক্ট। এবং এখানে একটা মজার একটা জিনিস বলি, কখনো কখনো যদিও এই এইটা ইউজেস ঠিক না, ইউজেস আমি আমার দৃষ্টিতে একদম ঠিক না, তারপরেও যদি কেউ তর্ক সাপেক্ষে আপনাকে টেস্ট করার জন্য দিতে পারে, সেটা হলো আমি হিজ 20 ফ্রেন্ডসকে আগে লিখবো, হিজ 20 ফ্রেন্ডস উইথ নওরিন, নওরিনকে আমি শেষে দিব। দেখেন অর্থ কিন্তু একটু ঘোরায় পাল্টাই হইলেও অর্থ আলটিমেটলি একই আছে। তখন কি হবে বলেন তো? তখন কিন্তু সাবজেক্ট হবে ওই 20 ফ্রেন্ডস। কারণ আমি কি করব, আমি প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট ধরবো না, তার আগের অংশটুকু ধরবো। তার মানে আগের অংশ কি 20 ফ্রেন্ডস, তখন কিন্তু আবার আর হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। ওকে, এটা কিন্তু একদম মাস্টার একটা রুল। এখন আসেন এই রুলসটা আপনি এখানে অ্যাপ্লাই করেন তো আপনি প্রচুর, আপনি দেখবেন, আপনি আপনার বই খুঁজবেন, আমার নোটস খুঁজবেন, দেখবেন যে এই ধরনের কত এক্সাম্পল পাবেন। এখন আপনি ক্লিয়ার, মাথার ভিতরে আপনি এটা সলভ করে চলে যেতে পারবেন। এখন এখানে আসেন ওয়ান অফ দি, কোথায় গেলাম রুলস, এই যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আমি প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট ধরবই না, ধরবো? জি না স্যার। তার মানে এখন বাকি থাকলো কি ওয়ান। ওয়ান তো সিঙ্গুলার, এটা যে কেউ জানে ওয়ান কি সিঙ্গুলার, এবং সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, সো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। মন থাকবে? জি স্যার। স্যার। হ্যাঁ বলেন, কোনো কোশ্চিন আছে? এখানে কারোর প্রশ্ন থাকলে করতে পারেন, অসুবিধা নেই। এখানে যত প্রশ্ন থাকবে আমি আনসার করে দিব, অসুবিধা নেই। এই যে আমরা একটু রুল টুতে একটু দেখে নিই, একটু বড় এক্সাম্পল দেওয়া আছে দেখে নিই। দ্য ফাউন্ডার, দেখেন দেখলেই ভয় লাগে না? দ্য ফাউন্ডার অফ দ্য ক্লাব অ্যান্ড ফটোগ্রাফার। আরে ভাই আপনি সাবজেক্ট কোনটা ধরবেন, ফাউন্ডার ধরবেন নাকি ক্লাব ধরবেন নাকি ফটোগ্রাফার? তিনটাই তো ফাউন্ডার। সাবজেক্ট হয়। সাবজেক্ট তো তিনটাই হয় নাকি? সাবজেক্ট তো তিনটাই হবে। এখন না আমরা কি জানা করব? থাকলে তিনটাই সাবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু বাদ নাই, তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে কি হবে? শুধু ফাউন্ডার হবে সাবজেক্ট। সো ফাউন্ডার সিঙ্গুলার, সো ভার্ব হইছে সিঙ্গুলার ওয়াজ। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা,
এখানে রুল 4, 4 নাম্বার আসেন, দেখেন এগুলো নোটসে থাকবে, আমরা এখান থেকে একটু এক্সাম্পলগুলো দেখছি, এগুলোর জন্য আলাদা কোনো নিয়ম পড়া লাগবে না। এই যে এখানে দেখেন, এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এইটার জন্য স্পেসিফিক নিয়ম পড়ার কিছু নাই। আপনি একটু আগে কি পড়ছেন, নোর পরে নাউন বসে না, এখানে কিন্তু দেখেন নাউনই দেয়া আছে, কিন্তু কথা আছে, দেয়ার ইজ নো লেসনস টুডে, দেয়ার আর নো লেসন টুডে, দেয়ার আর নো লেসনস টুডে, নান অফ দ্য অ্যাভব। বলতে পারবেন? এইটা কি হইতে পারে এখানে? বলতে পারবেন কিনা স্যার এক্ষেত্রে? ওইখানে তো অ্যান্সার দেওয়াই আছে। আচ্ছা, আমি আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, হ্যাঁ, একটু ক্লিয়ার করে দিই, তাহলে এটা ইয়ে করতে পারবেন। আচ্ছা, প্রথম কথা হলো এইটা দেখতে খুব সহজ সরল একটা সেন্টেন্স, কিন্তু এটার মধ্যে অনেক ব্যাপার আছে। আচ্ছা, আমরা ছোটবেলায় দেয়ার বা হেয়ার, দেয়ার বা হেয়ারের ক্ষেত্রে একটা বিশেষ একটা এক্সাম্পল পড়তাম, সেটা হলো কখনো কখনো দেয়ার ইজ এ স্কুল, কখনো দেয়ার ইজ বসতো, কখনো দেয়ার আর বসতো না। আমরা ঠিক বুঝতাম না যে কখন দেয়ার ইজ বসে, কখন দেয়ার আর বসে। আসলে দেয়ার বা হেয়ারের ক্ষেত্রে এই যে ভার্ব হয় না, এর পরেই সাবজেক্ট হয়। নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কখন হয় বলেন তো? সেন্টেন্সের শুরুতে। নর্মাল ক্ষেত্রে সাবজেক্ট কোথায় হয়? সেন্টেন্সের শুরুতে। কিন্তু দেয়ার বা হেয়ার, এই দেয়ার বা হেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। কি বলা হয়? ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তো এইগুলো যদি থাকে, দেয়ার বা হেয়ার যদি থাকে, তাহলে এখানে সাবজেক্ট বসে। এখন কথা হলো, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। এই সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। যেমন আমি বলি, আমি যদি বলি দেয়ার ড্যাশ এ স্কুল, এখানে সাবজেক্ট কোনটা? এ স্কুল না? এখন বলেন, এ স্কুল কি সিঙ্গুলার না প্লুরাল? এ স্কুল সিঙ্গুলার। তো এ স্কুল যদি সিঙ্গুলার হয় হুম, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। আমি যদি বলতাম এখানে টু স্কুল, দেয়ার ড্যাশ টু স্কুলস, টু স্কুলস কি বলেন তো? প্লুরাল। প্লুরাল। তো ভার্ব হবে প্লুরাল আর। এইটাই বলা হচ্ছে, সহজ করে বুঝাই দিলাম। দেয়ার বা হেয়ারের ক্ষেত্রে ভার্বটা পরিবর্তন হবে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, এই রুলসটা লিখে রাখেন। চাইলে ব্যাখ্যাটাও লিখতে পারেন যে দেয়ার বা হেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট, মানে ভার্ব পরিবর্তন হবে কি অনুসারে? তার পরবর্তী সাবজেক্ট অনুসারে। অর্থাৎ ভার্বের পরে থাকবে সাবজেক্ট দেয়ার বা হেয়ারের ক্ষেত্রে। আচ্ছা, এখন ওই ওই যে যে একটা রুলস শিখাই দিস না, দেখেন ওই রুলসের মতোই আমি আপনাকে আর একটা রুলস শিখাই দিব, খুব ইম্পর্টেন্ট, একটু লিখে রাখেন। লেখেন, এইদার রুমি অর হিজ ফ্রেন্ডস, রেসপন্সিবল, একটু লেখে রাখেন। প্রশ্ন হলো এইদার রুমি অর হিজ ফ্রেন্ডস, অর্থাৎ হয় রুমি অথবা তার বন্ধুরা এইটার জন্য দায়ী। এখন এখানে সাবজেক্ট কয়টা আছে বলেন তো? সাবজেক্ট দুইটা, একটা হলো কি রুমি, আর একটা হলো হিজ ফ্রেন্ডস। ফ্রেন্ড। এখন আপনি যদি সাবজেক্ট রুমি ধরেন তাহলে কি হবে? ইজ। আর যদি হিজ ফ্রেন্ডস ধরেন তাহলে কি হবে? আর। আর এটা কি বসতে পারে একটু বলেন? দেখেন, এই এক্সাম্পলটা আমি আপনাকে এইভাবেও দিতে পারি, নেইদার রুমি নর হিজ ফ্রেন্ডস, সেম। এইটার ক্ষেত্রে কি হবে? আবার এই এক্সাম্পলটা আবার ঘোরায়ও দিতে পারি, সেটা কি? এইদার হিজ ফ্রেন্ডস অর রুমি। আবার এইভাবেও দিতে পারি, নেইদার হিজ ফ্রেন্ডস নর রুমি। তার মানে একই সেন্টেন্স চারটা প্যাটার্ন আমি দিতে পারি। সো কনফিউজিং এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে। আপনি একবার শিখে রাখবেন, দেখবেন যে আর কোনোদিন আপনি এটা ভুলবেন না।
একটু লিখে রাখেন এইদার এবং নেইদারের ক্ষেত্রে এইদার ডট ডর কি অর, আর নেইদার ডট ডর নর। নর। দেখেন এই দুইটার ক্ষেত্রেই একটা কমন জিনিস আছে, সেটা হলো যে এই দুইটার পরে কি বসবে, একটা সাবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট ওয়ান নাম দিব। আর অর বা নরের পরেও কি বসবে, একটা সাবজেক্ট, এটাকে সাবজেক্ট টু দিব। এখন প্রশ্ন হলো এই যে ভার্ব আছে, এই ভার্বটা কি সাবজেক্ট ওয়ান অনুযায়ী পরিবর্তন হবে নাকি সাবজেক্ট টু অনুসারে পরিবর্তন হবে, এইটা হলো আমাদের প্রশ্ন। একদম এইভাবে আমি যেভাবে লিখছি গ্রাফিক্যাল স্টাইলে লিখে রাখেন, তাহলে আপনার সময় বাঁচবে। প্রথম প্রথম আনইজি লাগলেও আস্তে আস্তে দেখবেন এই গ্রাফিক্যাল মোডেই আপনার মনে রাখতে সুবিধা হবে। অর্থাৎ এই যে দাগ দিলাম ভার্ব, সাবজেক্ট টু থেকে ভার্ব দিকে দাগ দিলাম, এর মানে কি অর বা নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কি হবে বলেন তো, ভার্ব পরিবর্তন হবে। আমি আবারও বলি, এইদার বা নেইদার ক্ষেত্রে এই যে অর বা নর থাকবে না, এরপরে যে সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট টু অনুসারে কি হবে, ভার্ব পরিবর্তন হবে। ঠিক আছে, এটা লিখে বক্স করেন, এটা লিখে বক্স করে দেন, এইদার ডট ডর অর, নেইদার ডট ডর নর। ঠিক আছে, অর বা নরের পরে যে সাবজেক্ট আছে এটা অনুসারে কি হবে, ভার্ব হবে। তাহলে এইদার রুমি অর হিজ ফ্রেন্ডস কি হবে বলেন, আনসার বলেন কোনটা অনুযায়ী হবে। হিজ ফ্রেন্ড। হিজ ফ্রেন্ডস, তাহলে হিজ ফ্রেন্ডস অনুসারে হবে, হিজ ফ্রেন্ডস থাকলে কি হবে, এটা প্লুরাল, সো ভার্ব উইল বি আর প্লুরাল। আর হবে। তার মানে আমি অরের পরে যদি রুমি ইউজ করতাম তাহলে কি হইতো, ইজ হইতো। হতো। একই নিয়ম, মনে থাকবে নিয়মটা। জি স্যার। ঠিক আছে, এইগুলো যেন কোনো রকম ভুল না হয়। এখানে কিন্তু ভুল, আমি আর একটা ধরি খুবই, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডাবল সাবজেক্ট অর্থাৎ দুই বা ততোধিক সাবজেক্ট যদি থাকে তাহলে এর পরে এই ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন কি প্রিপজিশন। আপনি কি করবেন, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট ধরবেন, আগেরটুকু তো ধরবো। আগেরটুকু ধরবেন, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু কখনোই সাবজেক্ট ধরা যাবে না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে আরো কতগুলো নিয়ম দেওয়া আছে, হ্যাঁ। এই সব নিয়ম আপনাকে আপাতত একদম মুখস্থ করতে হবে না। ঠিক আছে, আপনি আমি যেগুলো পড়াচ্ছি সেগুলোর পাশাপাশি আপনি আরো কিছু বেসিক জিনিস নোটসে দেওয়া থাকবে, এগুলো একটু পড়বেন, পড়লে এমনি বুঝতে পারবেন। ঠিক আছে, সবকিছু আপনাকে ইয়ে করতে হবে না, মুখস্থ রাখতে হবে না। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস করাবো, খুবই গুরুত্বপূর্ণ, শিখে নেবেন। আচ্ছা, আমি যদি বলি এ নাম্বার অফ, এ নাম্বার অফ টয়েস, টয়েস, আচ্ছা এ নাম্বার অফ টয়েস ইজ বট নাকি আর বট, মানে আমি প্যাসিভ টেন্সেই করছি, অর্থাৎ ইজ হবে। ইজ হবে। আচ্ছা, তাহলে আমি এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দিব, সেটা হলো দি নাম্বার অফ টয়েস, ইজ হবে না আর হবে, এ নাম্বার অফ টয়েস যদি ইজ হয় তাহলে দি নাম্বার অফ টয়েস কি হবে, ইজ হবে না আর হবে, নাকি এটাও এখন তো একই হবে। কনফিউশন। কনফিউজড, আচ্ছা এখন দেখেন আমরা কেন এটা কনফিউজড হই, আরো আপনি যে উত্তরটা দিচ্ছেন আরো আমি আমি নিজেও কনফিউজড হয়ে গেছি। আমি কি বলবো, এইগুলো কি হয় জানেন, এইগুলো অনেক সময় আমরা অর্থ করে দিই। আবার এখানে খুব একটা লুক্রেটিভ একটা জিনিস আছে, সেটা কি বলেন তো, এ নাম্বার, এ আছে না, এ মানে কি সিঙ্গুলার, এ থাকলে আমরা কি বলি সিঙ্গুলার না। এখন জি স্যার। আমি একদম একদম গ্রান্ড একটা রুলস শেখাই দিচ্ছি, মুখস্থ রাখবেন, এগুলো পরীক্ষায় আসে তো, এই জিনিসগুলোই আমাদেরকে বারবার পড়তে হবে। লিখে রাখেন, এ নাম্বার অফ টয়েস, সহজ করে বোঝাচ্ছি, কোনো নিয়ম কানুন না, হ্যাঁ, নিয়মের ভিতর বোঝাচ্ছি না, সরি।